প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৪৫। লিখনীতে জান্নাত নুসরাত। ডাক্তার এসে দেখে গিয়েছে সৌরভীকে ২৪ ঘন্টা যাবৎ অনাহারে থাকায় দুর্বল হয়ে পড়েছে। এই জন্য মাথা ঘুরিয়ে ওইভাবে পড়ে গিয়েছিল তখন। হাতে স্যালাইন লাগানো তার। ঘুমোচ্ছে চুপচাপ এখন। ইরহাম রকিং চেয়ারে বসে দুলছে, সাথে করে পরিলক্ষণ করছে ঘুমন্ত স্ত্রীকে। ঘড়ির কাঁটায় দুপুর ৩টা বাজায় পশ্চিম মুখে জানালা দিয়ে তির্যক আলোক রশ্মি প্রবেশ করছে রুমের ভেতর, যা গিয়ে আবার সৌরভীর মুখে পড়ছে। কি নিষ্পাপ চেহারাটা! গতকাল থেকে খেঁচানো কপালটা শরীর নরম হয়ে আসায় মসৃণ হয়ে আছে। রাত থেকে খাবার না খাওয়ায় মুখটা মলিনতা ভিড়ে হারিয়ে গিয়েছে। চোখের নিচে এক রাতেই ডার্ক সার্কেলের আবরণ পড়েছে। নাজমিন বেগমের শরীর খারাপ করায় নাসির সাহেব আর নুসরাত তাকে নিয়ে ছুটেছে হসপিটালে। তাই বাড়িতে এখন তারা দুজন একাই। ইরহাম পা দিয়ে মেঝেতে আঘাত করছে খুব ধীরে ধীরে। কপালে ভাঁজ ফেলে গভীর ভাবনায় ডুবে আছে। কিভাবে এই মেয়েকে ঠান্ডা করবে, কিভাবে শীতল করবে মেয়েটার রাগ। কোনো উপায় খুঁজে পেল না। তার মধ্যে শোনা গেল সৌরভের কোকিয়ে ওঠার শব্দ। ইরহাম উঠে দাঁড়িয়ে গেল বিছানার কাছে। গিরিবা বাঁকিয়ে ঝুঁকে আসতেই ফট করে চোখ খুলে তাকালো সৌরভী। চোখাচোখি হলো কয়েক সেকেন্ডের জন্য। পরপর কানে আসলো সৌরভের কণ্ঠস্বর। তীক্ষ্ণ বুকে ক্ষোভ ফুটিয়ে তোলার মতো গা জ্বালানোর শব্দ। সুযোগ নিচ্ছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীর গিলছ? অবচেতন অজ্ঞান একটা মেয়ে এইভাবে পড়ে থাকলে তোর মতো লম্পট সুযোগ নেবে না, এটা না ভাবাই তো বিলাসিতা। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। কোনো উত্তর না দিয়ে চুপচাপ রুমের বাহিরে চলে গেল। ফিরে এলো হাত ভর্তি ভাতের প্লেট নিয়ে। আকাশ তখন হলদেটে ভাব ধারণ করেছে। ইরহাম খাবারের প্লেট নিয়ে নাইট স্ট্যান্ডে রাখলো। তাকালো দৃঢ় চোখে সৌরভীর পানে। সৌরভী আবার তার গা জ্বালানো কথা বলল। তোর বিন্দুমাত্র লজ্জা লাগে না? এত পাপের বোঝা নিয়ে কিভাবে বেঁচে থাকবি? ইরহাম হজম করে নিল কথাগুলো। মুখ ফুটে টু শব্দটি করল না, শুধু বলল, খাবার খাও। আমাকে আদেশ দেওয়ার তুই কে ফেরাউন? আমি খাবো না, কি করবি? ইরহাম নিষ্প্রভ কণ্ঠে বলল, ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে যাচ্ছ, তবুও তেতো মুখের গা জ্বালানো কথার তেজ কমেনি। কমবে না, কি করবি তুই? ইরহাম প্লেট হাতে তুলে নিয়ে এগোলো সৌরভীর দিকে। বলল, কিছু করব না, খাবার খাও। খাবো না, এই বাড়ির খাবার আমি খাবো না। ইরহাম ধৈর্য ধরে হাতে থাকা প্লেট বাড়িয়ে রইল সামনে। বলল, গালি দিতে হলে শক্তির দরকার হবে, এভাবে তো তেজ কমে যাচ্ছে। নাও, খাবার খেতে আর একটু বাড়াও, পরে আবার পুরো তেজস্বী স্বরে গালি দেবে। সৌরভী ইরহামের এত শীতলতা মেনে নিতে পারল না। তাই ক্ষোভের সাথে সামনে রাখা খাবার প্লেট উল্টে ফেলে দিতে চাইল। তার পূর্বেই তা সরিয়ে নিল ইরহাম। বলে উঠল, হুম, ফেলে দেওয়ার জন্য আনিনি, খাওয়ার জন্য এনেছি। সৌরভী চেঁচালো, খাবো না আমি। ইরহাম সৌরভীর মতো চেঁচালো না, দৃঢ় স্বরে বলল, খাবে তুমি। সৌরভীর কণ্ঠস্বর ক্ষোভে কাঁপল। খাবো না বলিনি? আমি বলেছি খাবার খাবে তুমি। সৌরভী জেদ ধরল, কটমট করে বলল, খাবার খাবো না। বাকিটুকু বলতে পারল না। এক লোকমা ভাত ঠেলে তার মুখের ভেতর ঢুকিয়ে দিল। হাঁ করে ফেলে দিতে চাইল ইরহামের ভাত। থুতনি চেপে ধরতেই সৌরভীর মুখে ভাত নিয়ে গজরালো। আহত হরিণীর মতো রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকলো নিষ্পলক হেজলাবয়। আমার গা, যাও বাইরে যাও। গো 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 বেবস, get out from here. সৌরভী মুখে ভাত নিয়ে গজরালো আহত হরিণীর মতো। রাগে লাল হওয়া মুখে তাকিয়ে থাকলো নিষ্পলক হেজেল বলার যুক্ত চোখ দুটিতে। আকাশে আজ পূর্ণ চাঁদ ফুটেছে। থালার মতো রূপলি চাঁদটা পুরো খানবাড়ির উঠোন আলো করে রেখেছে। বাড়ির ভেতরে হইচই ছেলে মেয়েদের। গোল হয়ে আসর বসেছে সবাই কিচেনে। গোল গোল চোখে তাকিয়ে রয়েছে
হাতে সোনার পাতলা চুড়ি পরিহিত ইশরাতের হাতের দিকে। মেহুল আর মেঘলা যমজ, বয়স মাত্র 4-এর ঘরে। দুজনেই চঞ্চল প্রকৃতির, জায়েন আর স্বার্থের দেখা নেই। তারা আজ বাজারে। রুমানা খাতুনের আদেশে জায়েনকে বাজারে ভুলিয়ে ভালিয়ে রাত 12টা পর্যন্ত রাখার ভার তার কাঁধে। স্বার্থ নিজের দাদিকে খুব ভালো করে চিনি। নিশ্চয়ই ওই জটিল মাথায় কোনো প্যাচ চলছে, আর যার প্রয়োগ হবে ইশরাতের উপর। ইশরাত আর চোখে তাকালো কিচেনের দিকে। সবাই গোল গোল চোখে তাকিয়ে অবলোকন করছে। বটি দিয়ে মাছ কাটতে গিয়ে হাত কাঁপলো তার থরথর করে। পলি পায়ের ওপর পা তুলে বসে আছে চেয়ারের উপর। তীক্ষ্ণ চোখে দেখছে ইশরাতের অপটু হাতে মাছ ধরার ভঙ্গি। ঠোঁটের কোণ উঁচু হলো। দাদি যদি দেখে নাত বউয়ের হাত মাছ কাটায় এত অপটু, তাহলে আজ নির্ঘাত এই মেয়ের অবস্থা খারাপ হবে। তুলি চোরের মতো কয়েকবার আশপাশ দেখলো, কোথাও আরসের দেখা মিলল না। মিনমিন করে মেঘলাকে শুধালো, এই মেঘলা, আরস ভাই কই রে? মেঘলা নাক ফুলিয়ে বলল, ছোট ভাই ঘুম। তুলি আর দাঁড়ালো না সেখানে, পা টিপে টিপে আলগোছে কিচেন হতে বের হয়ে গেল। ইশরাত 3 কেজি ওজনের মতো মাছটার মাথা কেটেই বলে রাখতে ধূপধাপ পায়ে ভেতরে প্রবেশ করলেন রুমানা খাতুন। শক্ত চোখ বোলের ভেতরেই মাছের মাথাটার দিকে তাকিয়ে শ্লেষ মিশ্রিত স্বরে বললেন, মা দেখি মাছ কাটাও শিখায়নি। এত মোটা মাথা ছেঁচে দিলে কিভাবে? এত বড় দামড়ি মেয়ে 2 দিন পর 2 সন্তানের মা হবে, মাছ কাটা জানে না। ইশরাত চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। রক্ত ভেজা হাত দুটো শক্ত করে গিলে নিল অপমান। লিপি বেগম সবজি কাটছিলেন ইশরাতের থেকে 2 হাত দূরত্বে। মায়ের কথার বিপরীতে উত্তর দিলেন, আম্মা, আমি বিয়ে করেছি ছেলের জন্য, মেয়ে নিয়ে এসেছি। ও কাজ করলেও আমার মেয়ে, না করলেও আমার মেয়ে। প্রথম হিসেবে ভালোই মাছ কেটেছে। লিপিকে 1 হাত তুলে থামিয়ে দিলেন রুমানা খাতুন। বললেন, ভাষণ ছাড়তে তোমায় আমি বলিনি লিপি? মায়ের মুখের ধমক খেয়ে পাংশুটে হয়ে গেল। রুমানা খাতুন নিজের মেজ বউয়ের দিকে তাকালেন, যে শিলে ফেলে পেঁয়াজ পিষছে। ওদিকে চোখ রেখেই ডাক দিলেন, পুষ্পা। পুষ্পা নিজের হাত থামিয়ে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলেন। রুমানা খাতুন বললেন, আজ শিল নোড়া দিয়ে পেঁয়াজ পিষবে জাইনের বউ, তুমি উঠে আসো মেজ বউ। ইশরাত আঁতকে উঠল, চোখাচোখি হলো পুষ্পার সাথে। মনে হলো মেজ মামনি শ্লেষ মিশ্রিত স্বরে বলছেন, হারে হারে টের পাবে এবার পেঁয়াজ পেশার মজা। লিপি বেগম মায়ের এমন কথা শুনে বললেন, আম্মা, জাইন জানলে খুব খারাপ হবে কিন্তু। ইশরাত কখনো শিলে পিষেছে পেঁয়াজ? রোমানা খাতুন নিস্পৃহ কণ্ঠে বললেন, কখনো পেশেনি বলে কি আজ পিষবে না? যাও, পেঁয়াজগুলো চুপচাপ পেশো। ইশরাত ভয়ার্ত চোখে দেখল শাশুড়ি মাকে। এ তো সাক্ষাৎ জমদুয়ারে এসে দাঁড়িয়েছে। হাত পা ছুঁড়ে কিচেনের টাইলসে শুয়ে পড়তে মন চাইল। বাচ্চাদের মতো গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করল, এ আমি কোথায় এসে ফেঁসে গিয়েছি। ইশরাত চুপচাপ নিজের ভেতরের আক্রোশ, ক্ষোভ, রাগ, বিরক্তি গিলে নিল। পলি নামক মেয়েটার সাথে পলক মিলতে বোঝা গেল মেয়েটা হাসছে তাকে নিয়ে। তেরছা চোখে তাকিয়ে ইশরাত নাক কুচকে চোখ সরিয়ে নিল। নোংরা নিজের হাত তুলে নিয়ে ইচ্ছে করল সামনে দাঁড়ানো থমথমে মুখের ওই বুড়ির গালে এইটা ফেলে দিতে। নিজের মনের ইচ্ছাকে তিরস্কার জানিয়ে আলগোছে নোড়া দিয়ে পিষল পেঁয়াজ। লিপি বেগম ভার মুখে দেখলেন মায়ের অত্যাচার, চেয়েও কিছু বলতে পারলেন না। তিনি বুঝতে পারছেন এখানে অসুস্থতার কথা বলে আনার কারণটা কি। ইশরাতকে দিয়ে আচ্ছা মতো কাজ করিয়ে নিজের মনের আক্রোশ কমানো। কেন যে উনি আগে বুঝলেন না এই বিষয়টা? পলির দিকে তাকালেই দেখলেন চুপচাপ বসে আছে পায়ের ওপর পা তুলে। লিপি বেগম নিজে বটি ঠেলে উঠে দাঁড়িয়ে পলিকে উদ্দেশ্য করে বললেন, পলি, বাকি কাজগুলো তুমি বানিয়ে নাও। পলি শ্রদ্ধায় যেন লুটিয়ে পড়বে লিপি বেগমের পায়ে। চোখ মেঝের দিকে স্থির রেখে বলল, জি হ্যাঁ ফুপি। ইশরাত শিল নোড়া দিয়ে পেঁয়াজ পিষে উঠতেই সিঙ্কে রাখা বাসনগুলো তাকে ধরিয়ে দিলেন। এমনকি রাতের রান্না বাড়ার অর্ধেক করানো হলো তাকে দিয়ে। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ধরে আসলো তার। একেই তো মাটির বাঁধানো চুলা, তার উপর আগুন হচ্ছে না, ফু দিতে দিতে জান হাতে চলে আসছে।
তবুও চুপ রইল। আর কদিন থাকবে এখানে? দুদিন পর তো নিজ গৃহে চলেই যাবে তারা। ঘড়ির কাঁটায় তখন 7:40। দূর দূরান্তে মসজিদে আজান ভেসে আসছে। বাহির থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, সাথে কুকুরের ঘেউ ঘেউ অনাবরত। মাঝে মাঝে বাড়ির পেছনে পুকুরের পাশে গড়ে ওঠা সবুজের সমাহার জঙ্গল থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। গ্রাম অঞ্চল হয়, একবার কারেন্ট আসছে তো আরেকবার যাচ্ছে। কারেন্ট চলে গেলে আইপিএস এর জন্য ফ্যান লাইট চলছে। তুলি চুপচাপ সামনে বসা বড় ভাইয়ের বউকে দেখলো। হাত দুটো রক্ত জেবার নাই টকটকে লাল। অপটু হাতে বড় মাছ কাটতে গিয়ে হাত সরে যাচ্ছে বরংবার, তবুও মাথাটা কাটার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ব্যবসা গরমে নাকের ডগায় ঘাম জমাট বেঁধেছে, তার সাথে উঁচু নাকটা জলজল করছে। তুলি আর বসলো না, টিপ টিপ করে পা বাড়ালো তৃতীয় তলার দ্বিতীয় রুমে, যেখানে ঠাঁই মিলছে আরস ভাইয়ের। ভয়ার্ত চোখে একবার দেখলো কেউ তাকে দেখছে কিনা। যখন দেখলো কেউ দেখছে না, তখন স্থির নিঃশ্বাস ফেলে পা বাড়ালো সিঁড়ির দিকে। দ্বিতীয় তলা থেকে যখন তৃতীয় তলার করিডোরে পা রাখলো, তখন আটকে রাখা শ্বাস যেন আরেকটু আটকে গেল। খুব ধীরে শ্বাস ফেললো, পাছে যদি আবার কেউ শ্বাস ফেলার আওয়াজ শুনে জেগে যায়। নীরবে নিভৃতে যতটা রুমের দিকে পা আগালো, বুকের ধড়ফড় বৃদ্ধি পেল। পায়ের হাঁটু ভেঙে আসলো, তলপেটে আনন্দের প্রজাপতি উড়ছে এমন অনুভূতি হলো। দরজার সামনে গিয়ে তুলি সেকেন্ড কয়েক দাঁড়ায়, আবারও তাকিয়ে দেখছে তাকে কেউ দেখছে নাকি। নিজেকে স্বাভাবিক রেখে দরজা ঠেলে দিতে হিম করে দেওয়া এসির বাতাস এসে গা ছুঁয়ে দিল তার। নাসার অন্ত্রের কোষে কোষে পৌঁছে যায় পুরুষালী শরীরের তীব্র কস্তুরীর ঘিরান। তুলে চোখ বুজে নিয়ে নিজের ভেতরে বয়ে চলা তীব্র আন্দোলন থামায়। অন্ধকারে আলো সয়ে আসতে কিং সাইজের বেডের দিকে তাকিয়ে হাঁপড়ে নেয় নিঃশ্বাস ফেলে। ধীরে ধীরে রুমের ভেতরে ঢুকে দরজার ছিটকিনি লাগাতে চায়। পর মুহূর্তে আবারও কি ভেবে তা ছেড়ে দেয় অমন করেই। গলার কাছে আটকানো শ্বাস আর একটু হয়তো আটকে পড়ে সামনে এলোমেলো সোয়ারত লোকটাকে দেখে। পরনে ফিনফিনে জারার ফতুয়া আটসাট হয়ে লেগে থাকায় পিঠ দেখা যাচ্ছে কম আলোতেও। ঘাড় সমান চুলগুলো এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে আলোতে। তুলি এক পা আগায়, আবার দুই পা পিছিয়ে যায়, যদি কেউ দেখে ফেলে সেই ভয়। কিন্তু নিজের ভেতরে বয়ে চলা আন্দোলন থামাতে পেছানো দুই পা আবার বাড়িয়ে দেয়। নিজের শঙ্কা বাতাসে উড়িয়ে দেয়। যা হবে দেখা যাবে, সে শুধু এখনকার কথা ভাববে। ভাবনায় স্থির থেকে ভয়হীন পা জোড়া গিয়ে থামে আরশের খাটের পাশে। নিচের দিকে বুক দিয়ে শোয়া পুরুষালী বাহুর দিকে তাকিয়ে থাকে অপলক সে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চায় আরশের গাল, নাক, ঠোঁট। হাত সরিয়ে নেয়, মাথা ছেড়ে আজগুবি খেয়ালগুলো ঝেড়ে ফেলে। চুপচাপ দেখতে থাকে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেওয়া তার স্বপ্নের পুরুষটাকে। নির্জীব চোখে তাকিয়ে রয়, কাল বিলম্ব স্থান ভুলে। একটা মানুষ কিভাবে এতটা আকর্ষণীয় হতে পারে ভাবনায় ডুবে যায় সে। আরশ নড়ে চড়ে উঠে পাশ ফিরে, পায়ের কাছে পড়ে লুটোপুটি খাচ্ছে কমফোর্টার। গায়ের শার্ট শুধু পরিবর্তন করেছি, কালো রঙের ট্রাউজারটা এখনো শরীরে লেপ্টে আছে। তুলি ভয়ার্ত চোখে আরশের মুখ দেখে। যখন দেখে এখন ঘুমে কাতর, তখন আবার হাত বাড়ায় গলার কাছে তিলের দিকে, পরপর আবার হাত গুটিয়ে নেয়। হঠাৎ কানে আসে মৃদু আওয়াজে আওড়ানো আরশের গাঢ় স্বর, নুসরাত নাসির, মাই বেবি গার্ল, কাম উইথ মি। তুলির কপালে ভাঁজ পড়ল। নুসরাত নাসিরটা আবার কে? মনে করলো হয়তো এমনই ঘুমের ঘরে বিড়বিড় করছে, তাই আর ঘাটল না। আকস্মিক তুলির চোখ দুটো স্থির হলো অ্যাডামস অ্যাপেলের দিকে। এবার আর নিজেকে স্থির রাখতে পারল না, তর্জনী আঙুল তুলে বাড়িয়ে দিল অ্যাডামস আপেল ছুঁয়ে দেওয়ার জন্য। ছুঁয়েও দিল। তারপরে ঘটল বিপত্তি। তার হালকা স্পর্শে জেগে উঠেছে আরশ, তাকিয়ে আছে তার দিকে নিষ্প্রাণ চোখে। কালো বলয়ের চোখগুলো দিয়ে গনে গনে 2 সেকেন্ড দেখল তুলিকে, এরপর বিতৃষ্ণা নিয়ে আওড়ালো, গেট আউট। তুলি গেল না, হাঁ করে তাকিয়ে রইল বিছানার নিজের সম্মুখে থাকা শয়নরত লোকটার দিকে। আরশ কণ্ঠস্বর আরেকটু চাপা করে গর্জে উঠল, বের হও রুম থেকে। তুলি অত্যাধিক সাহস দেখিয়ে বলে উঠল, বের না হলে কি করবেন আরশ ভাই?
আরশ উঠে বসলো, চুল টানলো কয়েক সেকেন্ড। মাথা যন্ত্রণায় মাথা দপদপ করছে। তুলির কথা শুনে কপাল থেকে হাত সরিয়ে ক্ষুব্ধ স্বরে বলল, একটা থাপ্পড় মাটিতে পড়বে না। মেয়ে মানুষের গায়ে আমি হাত তুলি না। তোমার গায়ে হাত তুলতে আমার বাধ্য করো না। নাও গেট আউট। আই সেড গেট আউট। তুলি ভয়ডরহীন চোখে তাকিয়ে রইল আরশের দিকে। আরশের ধৈর্য ধরে খিচানোর মেজাজটা ঠিক আর হলো না এই মেয়ের ছ্যাবলার মতো চাহনি দেখে। বজ্রকণ্ঠে বলে উঠল, বের হও আমার রুম থেকে বেয়াদব। থাপড়ে গাল ফাটিয়ে দেব। আমার সামনে যেন তোকে না দেখি। আউট বলছি না যেতে, গেট আউট। তুলি নড়ল না, কেমন করে তাকিয়ে রইল। আরশ ঢোক গিলে দাঁতে দাঁত চাপলো, ঠোঁট দুটো কুচকালো, সাথে কুচকালো কপাল। অগ্নি মানবের ন্যায় জ্বলে ওঠে বিছানা থেকে নামলো। ট্রাউজারের পকেট হাত রুমাল বের করে তুলির হাত রুমাল দিয়ে চেপে ধরলো। একটানে বসা থেকে তুলে টেনে হিঁচড়ে বের করলো রুম থেকে। তুলি ঘো ধরে বসে থাকার পণ করেছিল সেখানে, কিন্তু আরশের একটানে সে কুপকাত হয়ে গেল। যখন রুমের বাহিরে বের করে দিয়ে পুরো বাড়ির ইট পাথর কাঁপিয়ে তুলে দরজার মুখের উপর লাগিয়ে দিল, তখন গিয়ে নিজের অবস্থান ঠাহর হলো তুলির। মাথা নিচু করে নিচের দিকে তাকাতে দেখলো অনীহা নিয়ে তাকে ফেলে দেওয়া সেই রুমাল, যেটা দিয়ে স্পর্শ করছিল। ঝুঁকে রুমালটা স্পর্শ করতেই কান্না পেল। এক হাতে রুমাল চেপে ধরে নিজের হাতের মুঠিতে, অতপর ছলছল চোখে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। নিজের কান্না লুকিয়ে মুঠিতে থাকা রুমাল বুকে চেপে ধরল। দৌড় দিল দোতলার দিকে। তাড়াহুড়ো করে চোখের পানি মুছিয়ে নিয়ে নিজের রুমের ভিতরে প্রবেশ করতে গিয়ে খেয়াল করল না নিচতলার ড্রয়িং রুমে দাঁড়িয়ে তাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করছে রুমানা খাতুন। ইশরাত নিজের কপাল মুছল ওড়না দিয়ে। টেবিলে সাজিয়ে রাখা হয়েছে খাবার। এতক্ষণ যাবৎ মাটির চুলোর সামনে দাঁড়িয়ে থাকায় মাথা ভনভন করছে, গরমে মুখ লাল হয়ে আছে, মাথা ব্যথায় দপদপ করছে মস্তিষ্ক, সাথে চোখে অন্ধকার দেখছে। শব্দ করে শ্বাস ফেলে কিচেন হতে বের হতে ড্রয়িং রুমে বসে থাকা রুমানা খাতুনের সাথে দেখা হলো। তীক্ষ্ণ ছুরির ফলার মতো দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, কাজ শেষ? ইশরাত উপর নিচ মাথা দোলালো। আগুনের সামনে শুধু সে দাঁড়িয়ে থেকে চুলায় ফু দিয়েছে, বাকি সব কাজ এক হাতে সামলেছেন লিপি বেগম। এইটুকু কাজ করেও মাথা ঘোরাচ্ছে তার মনে হলো। চুপচাপ নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়াতেই রুমানা খাতুন বললেন, আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, বিছানার উপর সুতি কাপড় রাখা আছে, ওইটা পরে নিও। ইশরাত এককাল বিলম্ব না করে দ্রুত পদক্ষেপে চলে গেল রুমানা খাতুনের রুমে। বিছানার উপর ভালো করে দেখতে মাথায় বজ্রপাত হলো। মুখ দিয়ে বের হয়ে আসলো, শাড়ি। তেতো মুখে শাড়ির দিকে তাকিয়ে হাতে তুলে নিল। চুপচাপ গোসল সেরে সুতি শাড়ি গায়ে জড়ালো। কুচি ঠিকঠাক হলো না, তাই দুমড়ে মুচড়ে গুজে নিল পেটের কাছে। মাথা ভালো করে মুছে নিয়ে তোয়ালি মেলে দিল বাহিরে। নাক সুরসুর করলো। ইশরাতের বুঝতে বিলম্ব হলো না, সর্দি হতে দেরি নেই। খুব শিগগিরই নাক মুছতে মুছতে সে কাহিল হয়ে পড়বে। ধীর পদক্ষেপে বাইরে যেতেই রুমানা খাতুনের দৃষ্টির কবলে আবারও পড়ল। দেখে তাকে বিড়বিড় করছেন কিছু একটা। ঘড়ির কাঁটায় 11টা 48 মিনিট। খাবার টেবিলে বসলেন রুমানা খাতুন, জাইন, হিলাল সাহেব, লিপি বেগম, স্বার্থ, মেঘলা, মেহুল, পলি আর সাথে আরশের ছোট মামা আতিক। আরশ আর তুলি আজ খাবে না। দুজনের নাকি মাথা ব্যথা। ভাত খাওয়া শুরু করতে যাবেন, আজকের রাতের ভেতরে পঞ্চমবারের মতো কারেন্ট নিয়ে নিল। ইশরাত এসে জাইনের পাশে দাঁড়াতে জাইন নিজের বাঁ পাশের চেয়ার টেনে ইশরাতকে বোঝালো বসার জন্য। ইশরাত বসলো না, আর চোখে তাকালো রুমানা খাতুনের দিকে। রুমানা খাতুন ইশারা করে বলছেন না বসার জন্য। জাইন ইশরাতের হাতে ধাক্কা দিয়ে বলল, বসুন। ইশরাত বসলো না। আবারও আর চোখে দেখলো বয়স্কাকে। বয়স্কার চোখ কঠোর। জাইন ইশরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। নানিকে ইশারায় ইশরাতকে না দেখাতেই বুঝে নিল সবটুকু। একটানে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, বসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। রুমানা খাতুন অসন্তোষ প্রকাশ করলো নাতির প্রতি। মুখে ফুটে উঠলেও কিছু বললেন না। খাবার খাওয়া শুরুর পূর্বেই বললেন, কতদিন থাকবে তোমরা? হেলাল সাহেব বললেন, পরশু চলে যাব। রুমানা খাতুন কাঠখোট্টা স্বরে বললেন, পরশু টরশু বাদ, আগামী মাসে যাবেন আপনারা। হিলাল সাহেব শাশুড়ির কথায় দ্বিমত পোষণ করলেন না, মাথা তুলিয়ে বোঝালেন, ঠিক আছে।
ঈশাদ গায়ের সব ভার ছেড়ে দিল চেয়ারের উপর। লাশের মতো অনুভূতিহীন চোখে চেয়ে রইল বড় মায়ের দিকে। ঠোঁট টেনে কান্না আটকালো। লিপি বেগমও নিজের বিমর্ষ মুখে তাকিয়ে যাচ্ছেন ইশরাতের দিকে। চোখ দিয়ে বোঝালেন, আমার কিছু করার নেই মা, সহ্য করে নে কষ্ট করে, আমি আছি তোর সাথে। এর পরের দিন ইশরাতের ওপর একই ধারায় কাজ করানো চলল। জায়েন যখনই তাকে বাড়ি ফাটিয়ে ডাকলো তখনই শুনলো কাজ করছে। দুপুর 2টার দিকে রেগে মেগে বের হলো রুম থেকে। বেড়াতে এসে এত কিসের কাজ মেয়েটার? এমনিতেই মাথা গরম ছিল, তার ওপর মেজো মামুনির চিৎকার শুনে মেজাজ আরো খারাপ হলো। যখন কিচেনে গিয়ে উপস্থিত হলো দেখলো ইশরাত আর মেজো মামুনির তর্ক বিতর্ক চলছে। ইশরাতের মুখ দেখে ধারণা করলো ভীষণ রেগে আছে, সাথে তীক্ষ্ণ গলায় চেঁচাচ্ছে, একদম আমার মায়ের দিকে আঙুল তুলবেন না। পুষ্পা দ্বিগুণ জোরে চেঁচিয়ে বললেন, 100 বার তুলবো। মা মেয়ে মিলে আমার ননাস আর ননাসের ছেলে দুটোকে জাদু করে বিয়ে করেছো, তা আমরা বুঝি না মনে করছো? বেশ্যামে। ঈশাদ চোখ মুখ কুঁচকে বলল, নিজেকে যা মনে করে অন্যকেও তাই লাগে। ঈশাদ কথা শেষ করতে পারল না। পুষ্পা হাত শূন্যে তুলে ফেললেন 5 ইঞ্চি লম্বা জবান যুক্ত মেয়েটাকে কষিয়ে একটা থাপ্পড় মারার জন্য। তা আর পারলেন কই। শক্ত হাতের পিছনে শূন্যে তোলা ওই হাত অমনি রইল। আক্রোশ নিয়ে পেছনে ফিরতেই মুখের ভাবভঙ্গি বদলে গেল। খুব সরে গিয়ে ভর করল মেকি নমনীয়তা। বললেন, বাবা জাইন, তুমি এখানে? কথা শেষ করার আগে জাইন চিৎকার করে ডাকলো নানিকে। রোমানা খাতুন জোহরের নামাজ শেষ করা মাত্রই উঠেছিলেন। নাতির গর্জনে দ্রুত পদক্ষেপে এগিয়ে আসলেন কিচেনে। চোখে আতঙ্কিত ভাব নিয়ে শুধালেন, কি হয়েছে? জাইন বজ্র কণ্ঠে বলে ওঠে, এটা আমার বউ, কোনো বেশ্যা না। তোমার ছেলের বউ কোন সাহসে আমার বউকে বেশ্যা বলল? ওদের সবাইকে ভালো করে দেখে নিতে বলো, ও আমার ওয়াইফ, জাইন হেলালের ওয়াইফ, রাস্তা থেকে উঠে আসা কেউ না। এখানে আমার বউ এসেছে আমার সাথে বেড়াতে, তোমাদের চাকরানিগিরি করতে না। নিজেদের রেখার পরিধি টেনে নাও সময় থাকতে, না হলে পস্তাতে হবে অনেক। আমার বউকে দ্বিতীয়বার যদি কেউ ছোট করে কথা বলেছে তাহলে এই বাড়িতে আমি 1 মিনিট থাকবো না। এক্ষুনি ক্ষমা চাইতে বলো তোমার ছেলের বউকে। রোমানা খাতুন পুষ্পার দিকে তাকালেন অসন্তুষ্ট মুখে। পুষ্পা কৃত্রিম কান্নায় ভেঙে পড়লেন। নাতিকে সামলানোর জন্য পিঠে হাত বুলিয়ে দিতেই ইশরাতকে বাহুবন্ধনীতে আটকে সরে গেল সে। তবুও রোমানা খাতুন চোখ মুখ স্বাভাবিক রেখে শান্ত স্বরে বললেন, বড় মানুষ ভুল করলে ক্ষমা করে দিতে হয়, এইভাবে ছোট মানুষের কাছে ক্ষমা চাইবে? মা ভেবে ভুলে যাক। ইশরাত কিছু বলল না। সে এই মহিলাকে জীবনেও ক্ষমা করবে না। কত বড় সাহস, তাকে কি জঘন্য গালি দিয়েছে। জায়েন রোমানা খাতুনকে বলল, হয় তোমার ছেলের বউ ক্ষমা চাইবে, নয় আমি আমার বউ নিয়ে আজ এই মুহূর্তে এই বাড়ি ত্যাগ করব। জায়েনের সূক্ষ্ম হুমকিতে রোমানা খাতুন একটু টললেন। পুত্রবধূর পানে চেয়ে চোখাচোখি করে নিয়ে কিছু একটা আশ্বস্ত করলেন। পুষ্পের চোখে মুখে আক্রোশ দপদপিয়ে ফুটে উঠল। তবুও শাশুড়ির কথা রাখতে ক্ষমা চাইলেন। বললেন, আমিও তো তোমার মায়ের মতো মা। তোমার মা এমন বললে তুমি ক্ষমা করে দিতে না? আমাকে ক্ষমা করে দিও। ইশরাত টু শব্দটি করল না। পুষ্পা ইশরাতের বাহুতে স্পর্শ করতে নিতে সে গা সরিয়ে নিল। বিতৃষ্ণার সহিত মুখ ফুটে বের হয়ে আসলো, আমার মা আপনার মতো এতটা নীচ না যে আমাকে বেশ্যা বলবে। সকলের মুখ থমথমে হয়ে গেল। পুষ্পা বললেন, দেখলেন আম্মা, দেখলেন কি বলল? লিপি বেগম কপালে ভাঁজ ফেলে কিচেন থেকে বের হয়ে আসলেন। নাক ফুলিয়ে যেতে যেতে স্পষ্ট করে আওড়ালেন, আমি ইশরাতের কথায় কোনো ভুল দেখতে পারছি না ভাবি, ও ঠিকই বলেছে। কিচেনে খানবাড়ির সবাইকে থমথমে মুখাভাব রেখে প্রস্থান করলেন লিপি বেগম, ইশরাত ও জাইন। ফিরে তাকালো না দ্বিতীয়বার কেউই ওদিকে। শীষের ফোঁটা চুয়ে চুয়ে পড়ছে পাতা হতে। আকাশে তখন সূর্যের লালাভাব বিস্তৃত। বাদরের মতো সোফার উপর দিয়ে মনমরা হয়ে শুয়ে থাকা নুসরাতের মোবাইলটা কর্কশ আওয়াজে চেঁচিয়ে উঠতে কে যেন মেজাজে গালি বের হলো মুখ দিয়ে। কোন মাদারবোর্ড এই গান দিয়েছে কলটনে? যত সব অশ্লীল পোলাপাইন। উঠে বসলো অলস ভঙ্গিতে সোফার উপর। মোবাইল হাতে নিয়ে ভাবলো কল ধরবে না, তারপর আবার কি ভেবে কল ধরলো।
কানে লাগাতে ইশরাতের কান্না মিশ্রিত কণ্ঠস্বর ভেসে বেড়ালো নুসরাতের কানে। নুসরাত, ওরা আমাকে গতকাল থেকে খেতে দেয়নি, এমনকি আমাকে দিয়ে কাজ করাচ্ছে কখন থেকে। ইশরাত বাকিটুকু পূরণ করতে পারলো না। নুসরাত ফট করে ফোন রেখে দিল। পর মুহূর্তে ঘটনা ঘটল খুবই দ্রুত। বাসি মুখে নাসির সাহেব নিজেকে পেলেন বাইকের পেছনে বসা অবস্থায়। সামনে নুসরাত বসা, গায়ে হুডি জড়িয়েছে। বাড়ি থেকে বের হতে হতে 2 মিনিটে। নাসির সাহেবের পেছনে আবার আহান বসা। কোথা থেকে বাদরটা এসে টপকেছে লাস্ট মুহূর্তে। বাইকের স্পিড বাড়িয়ে দিল নুসরাত আরেকটু। নাসির সাহেব বুঝলেন না সকাল সকাল এই মেয়ে কোথায় নিয়ে যাচ্ছে তাকে। বাড়িতে পড়া লুঙ্গি বাতাসে উড়ছে। আহান পানি পোকার মতোই আঁকড়ে ধরে আছে তাকে পিছন থেকে। নুসরাতকে শুধালেন, কোথায় যাচ্ছি আমরা এই সাত সকালে? নুসরাতের স্বাভাবিক স্বর, ইশরাতের নানি শাশুড়ি বাড়ি। নাসির সাহেব নিজেকে একবার দেখলেন, একবার মেয়েকে। আতকে উঠে বললেন, আম্মা আমাকে নামাও, আমি এইভাবে যাব না। কেন যাবেন না? নুসরাত তিরিক্ষি মেজাজ শোনালো। নাসির সাহেব চূড়ান্ত পর্যায়ে বিরক্ত মেয়ের প্রতি তেরসা স্বরে বললেন, লজ্জার আত্মীয়। নুসরাত বিড়বিড় করলো, মাদারচোদের আত্মীয়, জুতি আমি করে আমার বোনের সাথে সবগুলারে পানিতে চুবিয়ে মারব। 7টা 40 খানবাড়ির লোহার গেটের দোরগড়ায় এসে পৌঁছালো তারা। ততক্ষণে নাসির সাহেবের কানে কথাটা তুলে দিয়েছে নুসরাত, ইশরাতকে খাবার খেতে দিচ্ছে না সবাই, তাই মেয়েটাকে খাওয়ানোর জন্য আবার বাড়ি থেকে আপেল, আঙুর, মালটা, নাশপাতি নিয়ে এসেছে সবাই মিলে। হাত ভর্তি সেসব খাবারের পলিথিন। খানবাড়ির লোহার গেটের সামনে দাঁড়িয়ে নুসরাত অশ্রাব্য ভাষায় গালি দিল মনে মনে। আব্বা সাথে না থাকলে নিশ্চয়ই সে গলা ফাটিয়ে গালি দিত। তারপর রাস্তা থেকে পাথর তুলে ছুঁড়ে মারত দালানে। লোহার গেটে চিৎকার করলো, এই গেট খোলেন, 2 সেকেন্ড লেট করে বালের গেট খুললে লাথি মেরে ভেঙে ফেলবো। নুসরাতের চেঁচানোর আওয়াজ প্রতিধ্বনিত হলো খানবাড়ির অভ্যন্তরে। সকাল সকাল এমন হেরে গলায় কে চিৎকার করছে সেটা দেখতে চোখে চশমা পরে এগিয়ে আসলেন রুমানা খাতুন। যতক্ষণে বাড়ির সদর দরজায় পৌঁছালেন ততক্ষণে দেরি হয়ে গিয়েছে বটে। দেখলেন একটা মেয়ে গেট বেয়ে উপরের দিকে উঠে আসছে, তারপর ধপাস করে নিচে পড়ে গেল। চোখ কুঞ্চন করে নিলেন মেয়েটার মাটিতে পড়া দেখে। কানে ভেসে আসলো ব্যথা পেয়ে কোকি ওঠার শব্দ। তারপর এমনভাবে লাফিয়ে উঠে গেট টেনে খুলে দিল মেয়েটা যেন ব্যথাই পায়নি। গেট খুলে যেতেই কাঁচা পাকা দাড়ি নিয়ে দাঁড়ানো নাসির সাহেবের মুখ দেখলেন। প্রথমে চিনলেন না, ধীরে ধীরে যত সম্মুখে পা বাড়ালো রুমানা খাতুন ততই মুখটা চেনা পরিচিত হয়ে উঠল। বিস্ময় চোখে তাকিয়ে বললেন, নাসির আব্বা। নাসির সাহেব নিজের পরনের লুঙ্গি সামলে হাসলেন। কি অদ্ভুতভাবে চলে এসেছে এই মেয়ের চক্করে পড়ে। সালাম ঠুকলেন, আসসালামু আলাইকুম মাওইমা। নাসির সাহেবের সালামের জবাব দিয়ে বললেন, এ কেমন বেয়াদবি আচরণ, সাত সকালে এমন ডাকাতের মতো হামলা করেছে কেন এই বাড়িতে? এটা তো কোনো ভদ্রলোকের বাড়ি, তাই না? নাসির সাহেব মাথা দোলাবেন সবেতে নুসরাত বাধা সৃষ্টি করলো। বলল, দেখে তো মনে হচ্ছে না এটা কোনো ভদ্রলোকের বাড়ি। তাছাড়া আমি আর আমার বাপ যেখানেই যাই সেখানে এমন ডাকাতের মতোই হামলা করি। এনি প্রবলেম? রুমানা খাতুন চিৎবির করে উঠলেন, বললেন, অবশ্যই সমস্যা। কোনো ভদ্র ঘরের মেয়েরা এমন সাত সকালে গুন্ডাদের মতো কারোর গেট এভাবে হামলা করে না। নুসরাত নির্লিপ্ত নির্বিকার চিত্তে কাজ ঝাঁকিয়ে বলল, তো আমি কখন বললাম আমি ভদ্র ঘরের মেয়ে? আপনি তো কখন থেকেই বলছেন ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ঘরের মেয়ে। যাই হোক, আমি বয়স্ক মহিলাদের সাথে কথা বলি না। ইশরাত কোথায়? নাসির সাহেব মেয়ের ঝগড়া চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। কোনো কথা বলতে গেলে না ভদ্রমহিলা মুখ দিয়ে একদম ঝাঁঝিয়ে ফেলেন, সেই ভয়ে ঠোঁটে কুলুপ এঁটেছেন। নুসরাত প্রশ্নে নাসির সাহেব তাকালেন রুমানা খাতুনের দিকে। ভদ্রমহিলা নিষ্প্রভ কণ্ঠে জানালেন, আছে কোথাও একটা, আপনারা এখন আসতে পারেন। আতিক, গেট বন্ধ করে দাও। অপমানে থমথমে হয়ে গেল নাসির সাহেব আর আহানের চেহারা। নুসরাত না শোনার মতো করে রুমানা খাতুনের কথাটা হু হা করে হেসে উড়িয়ে দিল। বলল, এই ভদ্র ঘরের কায়দা, আচ্ছা, মানুষকে আপ্যায়ন না করে এইভাবে ফিরিয়ে দেন আপনারা। আমাদের বাড়িতে আসবেন, একদম হাড়ে হাড়ে টের পাইয়ে দেব কিভাবে আত্মীয়তা করতে হয়। রুমানা খাতুন কিছু বলতে যাবেন,
নুসরাত 2 পা আগালো, হাতের মধ্যে ধরে রাখা পলিথিন হতে আপেল বের করে বড় একটা কামড় বসালো। এমনভাবে পা বাড়ালো খানবাড়ির দিকে যেন এই বাড়ি তার, সে এখানে কোনো আত্মীয় না। রোমানা খাতুনের না শোনার মতো করে বিড়বিড় করলো, যত সব সাগুয়ার জাতের কথা। কিন্তু ওইটুকু কথা শুনে ফেললেন রোমানা খাতুন। কঠোর মুখে নাসরি সাহেবের দিকে তাকিয়ে বললেন, মেয়েকে আদব কায়দা শিখাওনি? এ কি বেয়াদব মেয়ে, ভদ্রতা বলতে তো কিছুই নেই ভেতরে। নুসরাত হাতে আপেলের পলিথিন নিয়ে ফিরে আসলো। আহান আর নাসির সাহেবকে বগল দাবা করে নিয়ে যেতে যেতে বলল, আপনি যে ছিলেন না তাই কেউ আদব কায়দা শিখায়নি। এখন আমি আপনার কাছে এসে গিয়েছি নিজ থেকে, মাসখানেক থাকবো। একদম অক্ষরে অক্ষরে রগে রগে ঢুকিয়ে দিয়েন ভদ্রতা, নম্রতা, আদব কায়দা। নুসরাত 1 পা 2 পা করে এগোলো সামনে। নাসির সাহেব আর আহান তখন আটকে পড়ে আছে ড্রয়িং রুমে লিপি বেগমের সম্মুখে। তাই কথা বলছে। ইরশাদ বলছিল সে 3 তলার ছোট্ট ড্রয়িং রুমে আছে। তাই নুসরাত 2 তলায় না, একদম 3 তলায় চলে গেল। করিডোরে কোনো প্রকার আলো জ্বালানো হয়নি, এমনকি থাই গ্লাসগুলো খোলা হয়নি বলে চারপাশ ডুবে আছে অন্ধকারে। নুসরাত হাঁটতে হাঁটতে থেমে গেল, শ্বাস ভারী হয়ে আসলো কোনো কারণ ছাড়া। বুক ভার হলো, চোখ দুটো খোলা রাখতে চাইল। অবসন্নতায় লেগে আসলো পাতা দুটো, ঠোঁট তিরতির করে কেঁপে উঠল। হাত থেকে খসে পড়লো আপেলের পলিথিনটা, বাতাসের গতিতে গড়িয়ে পড়লো চারিপাশে আপেল। রেলিং চেপে নিজেকে এক জায়গায় ধরে রাখতে চাইল। চলে গেল 2 পা পেছনে। মনে হলো এই বুঝি পড়ে যাবে 3য় তলার করিডোর থেকে, কিন্তু পড়ল না। নিজেকে কষ্টে সামলালো। মেঝেতে উল্টে পড়ার আগে ঝাপসা চোখে দেখলো স্লিপার পরা একজোড়া পা এগিয়ে আসছে তার দিকে, তাড়াহুড়া করে নয়, খুব ধীর স্থির ভঙ্গিতে। নুসরাত ঢলে পড়ল। যতটুকু ব্যথা পাবে ভেবেছিল ততটুকু পেল না, সহনীয় ব্যথা পেল। আরাম করে শক্ত জায়গাটা মাথা চেপে ধরতেই অবচেতন মনে ডাকলো, আরশ ভাই। সারা শব্দ পাওয়া গেল না, ভারী শ্বাস ফেলার শব্দ আসলো শুধু। শ্রবণেন্দ্রিয় বেয়ে বেরিয়ে গেল, লং টাইম নো সি বেবি গার্ল।